তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। খুব বাছাই করে তোমাদের 12টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলি রেডি করে যাও। আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নগুলিই কমন পাবে। তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, মার্ক্সবাদীদের মতে আইন কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্ক্সবাদীদের মতে আইন। মার্ক্সবাদী তাত্ত্বিক মার্ক্স ও অ্যাঙ্গেলসের মতে আইন হলো সমাজের শাসক শ্রেণীর তথা বিত্তমান শ্রেণীর ইচ্ছার প্রকাশ। রাষ্ট্রীয় আইন হলো সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত, যা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই অর্থনৈতিক কাঠামোতে যে শ্রেণীর ক্ষমতা বেশি, রাজনৈতিক ব্যবস্থায় আইন সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তারা মনে করেন, অর্থাৎ মার্ক্সবাদীরা কি মনে করেন, শ্রেণী বিভক্ত সমাজে আইনকে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষাকারী বিধি হিসেবে দেখা হয় এবং অন্য সকল শ্রেণীর মানুষকে তা মানতে বাধ্য করা হয়। পার্থিক বিষয় বা ব্যবস্থায় পার্থিক ব্যবস্থার বিন্যাস ও বন্টনের উপরই আইনের চরিত্র নির্ভরশীল। তাই কেবলমাত্র শ্রেণীহীন শোষণহীন সাম্যবাদী সমাজেই আইন প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এরপর তোমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, স্বাধীনতা কাকে বলে বা স্বাধীনতার সংজ্ঞা দাও। প্রশ্নটি এভাবে আসতে পারে। প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই প্রশ্নটি আসতেই পারে, উত্তরটা দেখে নাও। উত্তর, স্বাধীনতা বলতে, এটা স্বাধীনতা হবে, একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। স্বাধীনতা বলতে সাধারণত অবাধ বা নিয়ন্ত্রণহীন ইচ্ছার প্রকাশকে বোঝায়। অর্থাৎ যা খুশি ইচ্ছা করলাম করব, যা কিছু মনে হবে যে তাই করব, সেটাই স্বাধীনতা, অবাধ ইচ্ছা। স্বাধীনতার ইংরেজি সহতি শব্দ লিবার্টি, কথাটি এসেছে লাতিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ হলো স্বাধীন। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা হলো সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যে পরিবেশে মানুষ তার ব্যক্তি সত্তাকে পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। তার মতে স্বাধীনতা হলো অধিকারের ফল, অর্থাৎ বলাই যায় স্বাধীনতা হলো একটি আইনগত ধারণা যা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট সাংবিধানিক রাষ্ট্র কর্তৃক সৃষ্ট সংরক্ষিত হয়। এর মাধ্যমে ব্যক্তি তার আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ পায়। অর্থাৎ এই স্বাধীনতার মাধ্যমে কি ব্যক্তি তার আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ পায়। অর্থাৎ তুমি ভালো ছবি আঁকতে পারো, তুমি পরবর্তীকালে সেই পেশায় তুমি বেছে নিতে পারো। কেউ ভাবছে বড় হয়ে ডাক্তার হবে, সে বড় হয়ে সেই পেশাটা বেছে নিতে পারে। অর্থাৎ ব্যক্তির কি একটি নিজস্ব সত্তা থাকবে এবং পরিবেশের মধ্যে সেটির বিকাশ ঘটবে। অর্থাৎ কেউ ভালো গান করতে পারে, সে বড় হয়ে সিঙ্গার হতে চায়, সে কিন্তু সেটা হতে পারে। অর্থাৎ সেই স্বাধীনতার কথাই এখানে বোঝানো হয়েছে। এরপর তোমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি? উত্তর, স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতা সংরক্ষণের জন্য যেসব রক্ষা কবচের ব্যবস্থা অবলম্বন করা হয়ে থাকে সেগুলি হলো: 1. সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারসমূহ, আইনের অনুশাসন নীতি। 3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতা পৃথকীকরণ নীতি। 4. দায়িত্বশীল শাসন ব্যবস্থা। 5. গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি। 6. স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। 7. ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এবং 8. সদা সতর্ক জনমত। এরপর 4 নম্বর প্রশ্ন, সাম্য বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা সাম্যের সংজ্ঞা দাও, সাম্য বলতে কি বোঝো, সাম্য কি? এভাবে তোমাদের প্রশ্নটি আসতে পারে।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমান অধিকারকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বা ইকুয়ালিটি কথাটির অর্থ অন্য অর্থে ব্যবহৃত হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাম্য বলতে বোঝায় ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা সমতা লাভ, অর্থাৎ সাম্য প্রত্যেকটি মানুষের আত্মর উপলব্ধি বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। আমি যেমনটা বললাম যে কেউ ভালো হয়ে বড় হয়ে ডাক্তার হতে চায়, সে বড় হয়ে ডাক্তার হতে পারে, সেই সুযোগের কথাই কিন্তু বোঝানো হয়েছে যে পরিবেশে সেরকম একটা পরিবেশ তৈরি হতে পারে, একটা স্বতন্ত্র সংরক্ষণ হতে পারে সেই পরিবেশে, তার জন্য একটা সেরকম পরিবেশ হতে পারে। যে ব্যক্তি মনে করছে যে বড় হয়ে এটা করব বা এটা করতে পারি, তার জন্য একটা নির্দিষ্ট পরিবেশের দরকার, সেই স্বাধীনতার কথা বা সেই সাম্যের কথাই কিন্তু বোঝানো হয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সাম্য কি? অর্থনৈতিক সাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাজন হলো আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্য রাষ্ট্রগুলির মধ্যে জনসংখ্যা থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক বা সামরিক গুরুত্বের ব্যবধান না মেনে সমানভাবে বিবেচনা করাকে আন্তর্জাতিক সাম্য বলা হয়। এরপর দেখে নাও আন্তর্জাতিক সাম্যের মূল বক্তব্য কি? যদি এই প্রশ্নটি আসে তখন কি লিখবে? আন্তর্জাতিক সাম্যের মূল বক্তব্য হলো ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সমস্ত জাতীয় রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব সমান। অধ্যাপক জোহরির মতে এর অর্থ হলো বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সমানভাবে দেখা হবে, তবে বাস্তবে ক্ষমতা কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় বৃহৎ ও অতিবৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির আধিপত্য, সামরিক আগ্রাসন প্রভৃতি আন্তর্জাতিক সাম্য প্রতিষ্ঠার পথে মস্ত বড় বাধা হয়ে দেখা দিয়েছে। এরপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ন্যায় কি বা ন্যায় বলতে কি বোঝো? অথবা এই প্রশ্নটি দিতে পারে যে ন্যায়ের সংজ্ঞা দাও, ন্যায়ের সংজ্ঞা উল্লেখ করো, এভাবেও প্রশ্নটি আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যায় বা জাস্টিস হলো রাষ্ট্রতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হলো একটি নৈতিক ধারণা, এমন একটি বন্ধন যা সমাজে এক সূত্রে বেঁধে রাখে, যাকে সমাজকে এক সূত্রে বেঁধে রাখে। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক, কারণ এর সঙ্গে সততা ও নৈতিকতা, আদর্শবোধ এবং বিশুদ্ধতার মতো ধারণাগুলি বর্তমান। ন্যায়ের ধারণা সদা পরিবর্তনশীল। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, ন্যায়ের ধারণার উৎসগুলি উল্লেখ করো। ন্যায়ের উৎস, অধ্যাপক আর্নেস্ট বার্কার তার প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে ন্যায়ের ধারণাটি অবতারণা করেন। তার মতে ন্যায়ের ধারণাটি একটি সমন্বয় সাধনকারী ধারণা। ন্যায় সম্পর্কে 4টি উৎসের কথা তিনি উল্লেখ করেছেন, যথা ধর্ম, প্রকৃতি, অর্থনীতি, নীতিশাস্ত্র। এরপর 8 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। উত্তরটি তোমরা দেখে নাও। উত্তর, ফরাসি চিন্তাবিদ মন্তেস্কু তার দি স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির উল্লেখ করেন। এই নীতিটির অর্থ হলো সরকারের 3টি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ একে অপরের থেকে স্বতন্ত্র থাকবে। তারা আলাদাভাবে নিজের কাজ সম্পন্ন করবে। সরকারের এই 3টি বিভাগ একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝো? উত্তর দেখে নাও। আইনের দৃষ্টিতে সাম্য হলো আইনগত সাম্যের একটি রূপ। আইনগত সাম্য বলতে প্রত্যেক নাগরিকই আইনের চোখে সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে। কোনো ব্যক্তি বিশেষকেই বিশেষ সুযোগ সুবিধা
কোনো ব্যক্তিকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে না। কোনো ব্যক্তিকে যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তা থেকে বঞ্চিত করা হবে কাউকে, এটা করা যাবে না। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই কি সমান সুযোগ সুবিধা ভোগ করে, সবাই কি সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এই আইনগত সাম্যই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। তাহলে কি এই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি কি? আইনগত সাম্য। এরপর 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে আইন, রাষ্ট্রবিজ্ঞানে সংকীর্ণ অর্থে আইন শব্দটি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকেই বোঝায়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে আইন হলো সেই সব নিয়মকানুন যা রাষ্ট্র দ্বারা সৃষ্ট ও প্রযুক্ত হতে পারে এবং যেগুলি অমান্য করলে রাষ্ট্র শাস্তি প্রদান করে। এইসব আইনের পশ্চাতে কোনো ঐশ্বরিক শক্তির ভূমিকাকে স্বীকার করা হয় না। এরপর 11 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাংবিধানিক আইন কি? এই আইন কয় প্রকার ও কি কি? এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। সাংবিধানিক আইনের সংজ্ঞা। সাংবিধানিক কি আইনের সংজ্ঞা? প্রতিটি রাষ্ট্রের কতগুলি নিয়ম নীতিকে ভিত্তি করে সরকার তার কর্মসূচি বাস্তবায়িত করে, এগুলিকে সাংবিধানিক আইন বলা হয়। এই আইন নাগরিকের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে থাকে। সাংবিধানিক আইনকে রাষ্ট্রের যৌথ আইন বলে চিহ্নিত করা হয়। সাংবিধানিক আইন কি 2 প্রকারের হয়ে থাকে, যথা 1 লিখিত আইন এবং 2 অলিখিত আইন। এরপর 12 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইনের অনুশাসন বলতে কি বোঝায়? উত্তরটি দেখে নাও। অধ্যাপক ডাইসি হলেন আইনের অনুশাসনের প্রধান রূপকার। তিনি আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন। আইনের শাসন ধারণাটি ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। আইনের অনুশাসনের মূল বক্তব্য বা আইনের শাসনের মূল বক্তব্য। আইনের অনুশাসন বলতে 1 আইনের প্রাধান্য এবং আইনের চোখে সাম্যকে বোঝায়। 2 আইনের চোখে কি সাম্যকে বোঝায়। আইনের প্রাধান্য বলতে সরকার বেআইনিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। আবার আইনের চোখে সমান বলে বিবেচিত হওয়ার ফলে ধনী, নির্ধন, অভিজাত, অভাজন ও স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই কি সমানভাবে স্বাধীনতা ভোগ করতে সমর্থ হয়। এই ছিল আজকে ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 12টি প্রশ্নের 2 নম্বরের প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। তবে তোমাদের একটি কথা, যে প্রশ্নগুলি 2 নম্বরের যে ম্যাম অনেক বড় হয়ে যাচ্ছে না, 2 নম্বর তো আর তোমাদের পরীক্ষক এমনি দেবেন না। তোমাদের একটু প্রশ্নগুলো ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ো, অল্প অল্প করে মুখস্থ করো, অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু 2 নম্বর পাওয়ার জন্য যথাযথ উত্তর লিখে আসতে হবে পরীক্ষায়। আজকের ক্লাসটা এই পর্যন্তই।